সুন্দর ও সুখী সংসার গড়া কোনো জাদুর বিষয় নয়। এটি দুজনের প্রতিদিনের চেষ্টা, বোঝাপড়া এবং ভালোবাসার ফসল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। দূরে এবং কাছে যে যেখান থেকে আমরা আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক বাটন একটা ক্লিক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি মনে হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা উচিত, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। এখানে আরহামের বাবার লাঞ্চ তৈরি করে নিচ্ছি। তো আজকে হচ্ছে সে খিচুড়ি নিয়ে যাবে, তো খিচুড়ির সাথে কি দিব চিন্তা করছিলাম। পরে হচ্ছে ডিমের যে তেলানি, রংপুরের ভাষায় যেটাকে বলে, মানে ডিম রান্না করে দিয়েছি। আর এখানে হচ্ছে সকালে নাস্তার জন্য আমি যে গ্র্যানুলা বানিয়েছিলাম সেটা, টক দই আর একটু আমের পিউরি দিয়েছি। তার আমার বাবা এই নাস্তাটা খুব পছন্দ করছে, কারণ সে দেখা যায় রুটি পরোটা ছাড়া সকালের নাস্তায় তেমন কিছু খেতে চায় না। তো ইদানিং হচ্ছে খাচ্ছে, আর বাসা থেকে তো দুপুরের লাঞ্চটা নিয়েই যাচ্ছে। তো দুপুরে আমার রান্নারও ঝামেলাটা অনেকটা কমে যাচ্ছে। শুধু সকালে একটু কষ্ট করে উঠে হালকা পাতলা কিছু করতে হয়, রাতের বেলায় যেহেতু সব কিছু আমি গুছিয়ে রাখি। আর ছোট্ট বাটিটাতে আমি একটু আচারও দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আলাদা দিয়ে দিব। আমার সাজানো গোছানো সংসার দেখে অনেকেই মনে করে আমাদের হয়তো অনেক টাকা পয়সা, এর জন্য আমরা এত সুখী। আসলে টাকা পয়সাই কি সব সুখ এনে দিতে পারে? আমার তো মনে হয় না। জীবনে টাকা পয়সার যেমন দরকার আছে, সুখে থাকার জন্য আরও অনেক কিছু দরকার আছে। শুধু টাকা পয়সাই কিন্তু মানুষকে সুখ এনে দিতে পারে না। সংসার জীবনে সুখী থাকার তেমন কোনো মূল মন্ত্র নেই। সংসারে সুখী থাকতে আমি যেই জিনিসগুলি ফলো করি সেটা হচ্ছে পারস্পরিক সম্মান, একে অপরের মতামতকে, পছন্দ অপছন্দকে, কাজ বা ব্যক্তিগত সত্তাকে সম্মান করা সবচেয়ে বেশি জরুরি। যে কোনো বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করা, নিজেদের মনের কথা, রাগ, অভিমান বা প্রত্যাশাগুলো মনে চেপে না রেখে খোলামেলাভাবে আলোচনা করা উচিত। এতে করে ভুল বোঝাবুঝি এড়ানো যায় আর অনেক সমস্যার সমাধান করা যায়। আর যে কোনো বিষয়ে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। আমরা অনেক মেয়েরা আছি কোনো কিছুতেই কিন্তু ছাড় দিতে চাই না, আমি যেটা বলবো সেটাই রাইট। কিন্তু সংসারে সব সময় সব কিছু কিন্তু নিজের মনের মতো হয় না। তাই কিন্তু পরিস্থিতি অনুযায়ী দুজনকেই কিছু কিছু জায়গায় নিজেদের রাগ জেদ থেকে সরে এসে ছাড় দিতে হয়। সেটা শুধু যে স্ত্রী দিবে, স্বামী ছাড় দিবে না এমনটা কিন্তু না, দুজনকে এই বিষয়ে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে। আর বিশ্বাস ও সততা তো সবচেয়ে বেশি জরুরি একটা সংসার জীবনে সুখে থাকার জন্য। যে কোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো বিশ্বাস। সন্দেহ সম্পর্ককে ধ্বংস করে দেয়। তাই সংসার জীবনে কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস রাখা খুব বেশি জরুরি। আমরা তো প্রতিনিয়ত সংসারে ছোটোখাটো অনেক কাজ করি, কিন্তু দেখা যায় কি সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। ছোট একটা ধন্যবাদও কিন্তু একজন সঙ্গীর মনে অনেক বেশি প্রভাব ফেলে। যেমন তার রান্নার প্রশংসা করা, তার ছোটোখাটো কাজগুলোর প্রশংসা করা। এই প্রশংসাগুলি যদি করেন তাহলে কিন্তু দেখবেন আপনার সঙ্গীর মনটা কতটা ভালো থাকবে। আমাদের সংসার জীবনে তো ব্যস্ততার শেষ নেই, কিন্তু শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিজেদের জন্য কিছু একান্ত সময় বের করুন। একসাথে হাসা, গল্প করা বা সাংসারিক কাজগুলো একসাথে করা নিজেদের ভেতরের বন্ধনকে আরও দৃঢ় করে। আমরা তো সময় পেলেই একসাথে দুইজন মিলে মুভি দেখি বা নাটক দেখি বা একসাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি, যত ব্যস্তই থাকি না কেন। আর আমার বাবা দেখা যায় অনেক দেরি করে অফিস থেকে আসলেও আমরা দুজন মিলে একটু সময় একসাথে কাটানোর চেষ্টা করি। সংসার জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করা উচিত। নিজের যা আছে তা নিয়ে সুখে থাকার চেষ্টা করতে হবে। অন্য কে কী করলো না করলো সেটা ভেবে যদি আপনি ঘরে অশান্তি করেন, তখন কিন্তু সেখানে সুখ আসবে না, সেখানে অশান্তিই থেকে যাবে। একসাথে চলতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, তো এই সকল কিছু মাথায় না রেখে ক্ষমা করে দেওয়া উচিত। ছোটোখাটো ভুল বা রাগের মাথায় বলা কথাগুলো ধরে বসে না থেকে ক্ষমা করে দিলে দেখবেন যে আপনি ভালো থাকবেন। কারণ এগুলো যদি মাথায় রেখে দেন, আপনি কখনোই নিজেকে সুখী ভাবতে পারবেন না আর সুখী হতেও পারবেন না। আর যে কোনো কঠিন সময়ে দুজন দুজনের পাশে থাকা হচ্ছে সবচেয়ে বড় বিষয়।
যদি দুইজন দুজনের পাশে না থাকেন, আর্থিক সংকট হোক, অসুস্থতা, মানসিক চাপের সময় একে অপরের সাথে যদি না থাকেন, তাহলে কখনোই আপনারা সংসার জীবনে সুখী হতে পারবেন না। আসলে একটা সংসার গড়ে উঠেই কিন্তু স্বামী স্ত্রী দুইজনের পারস্পরিক সম্মান আর ভালোবাসায়। এই ছোটোখাটো বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, তাহলে আপনিও কিন্তু সংসার জীবনে সুখী হতে পারবেন। তো আমিও এই জিনিসগুলো মাথায় রাখি, তাই আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আমি সংসার জীবনে অনেক সুখী। তো অনেক কথা বলেছি, অনেক জ্ঞান দিয়েছি। যদি ভালো লাগে আপনারা দেখবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন। তো কাজও করে ফেলেছি সাথে সাথে। তা আমি হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করেছি। এয়ার ফ্রায়ারটা আমি হচ্ছে এই কাউন্টার টপের উপরে উঠাতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই উঠাতে পারছিলাম না, মানে তারটা ওই পর্যন্ত যাচ্ছিল না। আর এয়ার ফ্রায়ার যদি এখানে রাখি, দেখা যাচ্ছিলো আমার অন্যান্য জিনিসগুলো রাখতে অসুবিধা হয়ে যাচ্ছিল। তো আবার যেমন ছিল তেমনই করে রেখেছি। এর ভিতরে হচ্ছে আমি জিনিসগুলো সরিয়ে কাউন্টার টপটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এখানে হচ্ছে যেহেতু রান্নাবান্নার ঝামেলা ছিল না কোনো, তো আরহামের জন্য একটা কেক রেডি করে ফেললাম। তো কেক রেডি করতে গেলে না এখন খুব ঝামেলা করে আরহাম, মানে ও মিক্স করবে, ও এটা দিবে ওইটা দিবে, তো কেকটা আর পারফেক্ট হতেই দেয় না। তো আজকেরটাও মোটামুটি হয়েছে, খুব যে একটা পারফেক্ট হয়েছে বলবো না। তো এই যে দেখুন আরহাম কিন্তু আমার ট্রাইপড নিয়ে নাড়াচাড়া করছে। তো কেকটা বানিয়ে নেওয়ার পরে মানে ও গরম গরমই খাবে, বলছে এখনই কেটে দাও আমাকে। আমি বললাম যে একটু ঠান্ডা হোক তারপরে কেটে দিচ্ছি। তো আর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, এখন হচ্ছে মোল্ড আউট করে কেটে দিব। আর উপর থেকে একটু কিশমিশ দিয়েছি, কারণ বাদাম দিলেও খাবে না, কিশমিশটা দিলে আবার দেখা যায় খেতে পারে, নাও খেলে সমস্যা নেই, দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি। এখনকার যে অবস্থা, বাহিরের কোনো কিছুই আর বাচ্চাদেরকে দিতে ইচ্ছা করে না। যেটাতেই হাত দিব সেটাতেই ভেজাল, সেটাতেই সমস্যা। এর জন্য কষ্ট হলেও চেষ্টা করি আরহামের খাবারগুলো আমি বাসায় তৈরি করে দেওয়ার। তো খুব একটা বাহিরের খাবার আরহাম খায় না, দোকানের জিনিস। আসলে আরহাম কোনো খাবারই পছন্দ করে খায় না, ওর যেটা ভালো লাগে সেটা একটু একটু মুখে দিবে। তো এই ধরনের মিষ্টি খাবারগুলো একটু পছন্দ করে। তো আমি বাসায় ওর জন্য কেক বানালে সবসময় একটু হালকা মিষ্টি দিয়ে কেকগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখা যায় দু এক পিস যাই খায়, তারপরও বাসায় বানিয়েছি, নিজের একটা শান্তি থাকে যে এতে কোনো খারাপ জিনিস অন্তত নেই। তো সকালে তো খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। তো এখন চিন্তা করলাম একটু ভর্তা করে নেই, চিংড়ির ভর্তা করব, ছোট চিংড়ি। তো এখানে হচ্ছে সরিষার তেলে আমি পেঁয়াজ, রসুন আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়েছি। আর এখানে ছোট একদম কুচো কুচো চিংড়িটা আছে না, সেই চিংড়িটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম। এখন এই চিংড়িটাকেও ভালো করে ভেজে নেব। তো এইভাবে যদি একটু তেল দিয়ে সব কিছু ভেজে নেন, তাহলে না ভর্তাটা একটু দু একদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। আর তেল দিয়ে না ভাজলে ভর্তাটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এখন যা গরম, এই গরমে কিন্তু কোনো কিছুই একদিনের বেশি ভালো থাকে না। তো এভাবে ভালো করে একটু ভেজে নিলে ভর্তাটা দেখা যায় 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারি। তো আমি ধনেপাতাটাও দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, আর চুলাটাও বন্ধ করে দিয়েছি, কারণ ধনেপাতা তো একদম পুরোপুরি যদি ভেজে ফেলি তাহলে এর ফ্লেভারটা চলে যাবে। জাস্ট হালকা গরমে ধনেপাতাটার পানিটা জাস্ট শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, তারপরে কিন্তু আমি ব্লেন্ডার জারে হচ্ছে ভর্তাটা করেছি, এক ফোঁটাও পানি দেইনি। আমি হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে, পাটায় পিষলে যেরকম হয় ভর্তাটা ঠিক সেরকমই কিন্তু হয়েছে। পানি দিলে কিন্তু ভর্তাটা আর রেখে খেতে পারবেন না। চাইলে হচ্ছে একটু তেল দেওয়া যেতে পারে, কিন্তু আমি কিছুই দেইনি, এমনিতেই আমারটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। ছোট চিংড়ি দিয়ে এই ভর্তাটা না এত বেশি ভালো লাগে। আসলে যে কোনো ভর্তা খেতেই আমার ভালো লাগে, আমরা বাঙালি বলে কথা, ভর্তার স্বাদ অন্য কিছু দিয়ে কখনোই ভুলানো যায় না। যারা মনে করেন আমার আলমারিতে লাখ লাখ টাকার শাড়ি আছে, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে দেখতে পারবেন আজকে কিন্তু আমি আমার লাখ লাখ টাকার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি। তো অনেক দিন ধরে আলমারিটা এলোমেলো হয়েছিল, এটা না গুছানো পর্যন্ত মনে হচ্ছিল আমি খেয়েও শান্তি পাচ্ছিলাম না, এত বেশি এলোমেলো হয়ে গিয়েছে। আর আমার এই আলমারিতে কিন্তু আমার কাপড় চোপড় ছাড়া আর কারো কাপড় চোপড়ই নেই, না আরহামের বাবার, সবটাই আমার। তা আমি হচ্ছে এই ড্রয়ারে আমার যেই জর্জেট হিজাবগুলো আছে সেগুলো এবার রেখেছি, কারণ দেখা গিয়েছে এই ড্রয়ারটাতে হাবিজাবি দিয়ে ভরে আছে। তো ভাবলাম যে এবার এই হিজাবগুলো এখানে সুন্দরভাবে রাখি, আমার নিতেও সুবিধা হবে আর অনেকটা জায়গা বেঁচে যাবে। তো হিজাবগুলো খুব সুন্দরভাবে আমি ছোট ছোট করে ভাঁজ করে এখানে রেখে দিয়েছি।
আমি যখনই আমার আলমারিটা গুছাই আমার বিয়ের যে শাড়িগুলো আছে বা বিয়ের কাপড় চোপড়গুলো আছে সেগুলো একবার হলেও চেক করি। আমার কাছে ভালো লাগে, এগুলো দেখলে পুরনো স্মৃতি মনে পড়ে। তো এটা হচ্ছে আমার বিয়ের লেহেঙ্গাটা ছিল। আর আজকে আমি একদম আমার পুরো আলমারিটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে আমার বউ ভাতের শাড়িটা, এটা তো এই জিনিসগুলো হচ্ছে এতদিন নিচের দিকে ছিল, তো এখন আমি একদম উপরের রেখে দিলাম, কারণ এই জিনিসগুলো তার আমার প্রয়োজন পড়ে না। উপর থেকে দেখা যায় কি আমার জিনিস নামাতে গেলে একটু কষ্ট হয়ে যায়, কারণ আমার হাইট কিন্তু খুব একটা বেশি না। তো উপর থেকে নামাতে গেলে দেখা যায় আমাকে টুল নিতে হয় বা নিজের পা উঁচু করতে হয়, দেখতে পাই না উপরে কি রাখা আছে। এর জন্য উপরে যে জিনিসগুলো আমার খুব একটা প্রয়োজন পড়বে না সেই জিনিসগুলোই আমি রেখেছি। আর শাড়িগুলো এবার হচ্ছে একটু নিচের দিকে রেখেছি, যাতে আমি হুটহাট করে নিতে পারি আর সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারি যখন তখন। তো আমার যে জর্জেট আর সিল্কের শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আমি হ্যাঙ্গারে রেখেছি, আর সুতি টাইপের যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে নিচে ভাঁজ করে রেখেছি। অনেকেই ভাবে যে আমি হয়তো বা অনেক কেনাকাটা করি শাড়ি কাপড় এগুলো, কিন্তু আমার আলমারির প্রায় 80% শাড়ি হচ্ছে আমার শাশুড়ি মার দেয়া। আমার বিয়ের এই 10 বছরে আমি হয়তো বা হাতে গোনা কয়েকটা শাড়ি কিনেছি, তাও যদি কোনো ফাংশন হয়েছে তার জন্য। হুটহাট পছন্দ হলেই যে শাড়ি গহনা কিনবো এরকম মন মানসিকতা আমার নেই। শুধু শাড়ি কেন, আমি ড্রেসও কিন্তু খুব কম কিনি। কেনাকাটার ভিতরে দেখা যায় সংসারের জন্যই কিছু পছন্দ হলে কিনি, কিন্তু নিজের জন্য কেনাকাটা আমি একটু কমই করি। কারণ দেখা যায় কি আমি খুব একটা বাইরে যাই না বা ওরকম একটা ফাংশন অ্যাটেন্ড করি না, তো এর জন্য খুব প্রয়োজন পড়ে না। শুধু রেগুলার চলাফেরা করার জন্য যে ধরনের কাপড় চোপড় দরকার হয় সেগুলোই কিন্তু পরি। আর আমি শাড়ি কিনলে দেখা যায় কখনো খুব দামি শাড়ি কিনি না বা ড্রেসও কিনি না। আমি সবসময় একটু মিডিয়াম রেঞ্জের ভিতরে কাপড় চোপড় কেনার চেষ্টা করি। অনেক বেশি টাকা দিয়ে কোনো কিছুই আমি কখনো কিনি না, কারণ আমি জানি আমার লিমিট কতটুকু, আমি লিমিটের বাইরে কখনোই টাকা খরচ করি না। তো আমার যেই কাতান টাইপের ভারী শাড়িগুলো আছে সেগুলো হচ্ছে আমি একদম টপ ফ্লোরে রেখেছি, সেগুলো তো আর রেগুলার পরবো না। সুতি কাপড় দেখা যায় মাঝে মাঝে একটু ইচ্ছা হলে একটু পরা হয়, যদিও বা গরমের দিনে শাড়ি আর পরা হয় না। তা আমি দারাজ থেকে যে অর্গানাইজার কিনেছিলাম সেটাতে হচ্ছে আমার জিন্স টপস বা ওয়ান পিসগুলো যেগুলো আছে সেগুলো রেখেছি। আর এখন দেখিয়ে দিচ্ছি আমি পুরোটা আলমারি কিভাবে গুছিয়ে নিয়েছি। একদম উপরের তাকে হচ্ছে আমি যেই শাড়িগুলো বেশি একটা পরবো না, মানে ভারী শাড়িগুলো সেগুলো রেখেছি। আর হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি সব জর্জেট আর সিল্কের শাড়ি, আর নিচের ফ্লোরে সব রেখেছি হচ্ছে আমার সুতি যেই সব কাপড়গুলো আছে সেগুলো। শাড়ি তো দেখা যায় কোথাও না গেলে খুব একটা পরা হয় না, তো অ্যানিভার্সারি উপলক্ষে আরহামের বাবার কাছ থেকে কিন্তু আমি দুটো শাড়ি নিয়েছিলাম। তো সেদিন আরহামের বাবাকে বলছিলাম এই শাড়ি দুটো কবে পরবো, কোনো ফাংশনে যাওয়া না হওয়া পর্যন্ত তো এই শাড়ি পরা যাবে না। তো শাড়িগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়নি, পরবর্তীতে কখনো সুযোগ পেলে শেয়ার করব। আর এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি পুরোটা আলমারি গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নেওয়ার পরে কিন্তু আলমারিতে দেখা যাচ্ছে এখন অনেক জায়গা হয়েছে। আর অগোছালো থাকলে মনে হয় কি আলমারিতে এক ফোঁটাও জায়গা নেই। এখন গুছানোর পরে দেখুন অনেক কিছু কিন্তু রাখা যাবে। আর এই যে এই ঝুড়িটা দেখতে পাচ্ছেন, এই ঝুড়িতে হচ্ছে আমার সব ব্লাউজগুলো রাখা আছে। তো আমি এই ব্লাউজগুলো এই ঝুড়িতেই রাখি, যদিও এখন সব ব্লাউজ আমার টাইট হয়ে গিয়েছে, যেহেতু একটু মোটু হয়ে গিয়েছি, তো নতুন করে ব্লাউজ বানাতে হবে। আর আমার আলমারিতে মাঝে মাঝে একটা দুইটা তেলাপোকা দেখেছিলাম, তো এর জন্য হচ্ছে একটু চকের দাগ দেয়া ছিল, তো এখন আর দেখি না। চক দিয়ে আমি দাগ দেওয়ার পরে তেলাপোকাগুলো হয়তো বা চলে গিয়েছে, এর জন্য কয়েক জায়গায় চকের দাগ দেখতে পারবেন। আর কাপড় চোপড় থেকে যাতে গন্ধ না আসে এর জন্য হচ্ছে আমি ন্যাপথলিন দিয়ে রাখছি সব কাপড়ের ভাঁজে ভাঁজে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।